আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি রহমান রনব। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ খবরাখবর। দর্শক, জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারে সর্বশেষ খবরাখবর, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান। চলে যাচ্ছি তার কাছে। রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবরগুলো। রন, আজকে দিনের শুরুতে আমরা খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূচকের উঠানামা আমরা দেখেছি। বেশ কয়েকবার সূচক পজিটিভ হয়েছে, আবার নিম্নমুখী প্রবণতায় ফিরে গিয়েছে এবং দিনের শেষে এসে কিন্তু বেশ খানিকটা সূচক নেগেটিভ পয়েন্টে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডিসির প্রধান সূচকটি প্রায় 26 পয়েন্টের মতো কমে গিয়ে অবস্থান করছে 5328 পয়েন্ট। এছাড়া লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোর মধ্যে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর হারিয়েছে দিনের শেষে 185টির, বেড়েছে 150টি, আর অপরিবর্তিত অবস্থায় ছিল 48টা, অর্থাৎ বাড়া এবং কমার সংখ্যাটা খুব বেশি কিন্তু তফাৎ ছিল না। এবং সর্বমোট আজকে লেনদেন ছাড়িয়ে গেছে দিনের শেষে এসে 505,97,00,000 টাকার কিছুটা বেশি। এছাড়া রণ, আমরা যদি দিনের শেষে এসে লেনদেনের শীর্ষের তালিকার অবস্থানটি দেখি, সেখানে ফেক ডিল আজকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রথম স্থানটি দখল করে রেখেছে। তারপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, রয়েছে বেক্সিমকো ফার্মা, এছাড়া ইসলামী ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেম লিমিটেড, লাভেল আইসক্রিম, গ্রামীণ ফোন, ওরিয়ন ফার্মা, আফতাব অটো, কনফিডেন্স সিমেন্ট, এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেনদেনের শীর্ষে তালিকায় রয়েছে দিনের শেষে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া রণ, আমরা যদি দিনের শেষে এসে শতাংশ হিসেবে মূল্য বৃদ্ধির তালিকা দেখি, সেখানে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি। স্টাইল ক্রাফট দিনের শেষে এসে শতাংশ হিসেবে মূল্য বৃদ্ধির তালিকায় প্রথম স্থানটি দখল করে রেখেছে, 10%-এর বেশি দর বেড়েছে। তারপর রয়েছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, এটিও প্রায় 10% মতো দর বেড়ে লেনদেন হয়েছে। তারপর আছে সামিট অ্যালায়েন্স পোর্ট, রয়েছে ডুরিন পাওয়ার, কেপিসিএল, নাফানা ফার্মাসিউটিক্যালস, রয়েছে এমএল ডাইং, ফার কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, এগুলোকে দেখা গিয়েছে দিনের শেষে এসে শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকার প্রথম সারির দিকে অবস্থান নিয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং সেই সাথে দিনের শেষে এসে যদি আমরা শতাংশ হিসেবে মূল্য হারানোর তালিকা দেখি, অর্থাৎ সবচাইতে বেশি শতাংশ হিসেবে যে প্রতিষ্ঠানগুলো দর হারিয়েছে, তার মধ্যে রয়েছিল ওসেমিলিয়ন শিপইয়ার্ড, রয়েছে বেস্ট হোল্ডিং, রেনিক যজ্ঞেশ্বর, লিগাসি ফুটওয়্যার, এছাড়া রয়েছে বিবিএস, এছাড়া দেশবন্ধু পলিমার, জিওনি সি ফুড, ফেকডিল, এলআরবিডি, রয়েছে স্কোয়ারনিট এবং বিপিএমএল, এগুলো দর হারিয়েছে। তরুণ, আমরা জানি যে ডিসেম্বর ক্লোজিংকে কেন্দ্র করে কিন্তু বেশ নিউজগুলো যেগুলো আসছে সেগুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু বিনিয়োগকারী অনেকটা অবজারভেশনের মুডে রয়েছেন। যদিও পুঁজিবাজারে এটি ধর্ম উত্থান পতন থাকবে এবং বিশেষ করে লেনদেন এবং সূচকের যে অবস্থানটি দেখছি আমরা, সেখানে গত সপ্তাহের যে অবস্থানটি ছিল সেই ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। তো নয় ছিল দিন শেষে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। রাজীব জামান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে। জনাব আলমগীর হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। আমরা রাজীব জামানের কাছে শুনছিলাম যে উনি যেটা বলছিলেন যে Q1 অথবা Q3 রিপোর্টগুলো আমরা পাচ্ছি, তো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন কেমন আসছে? আমরা যেটা বুঝলাম যে যেগুলো ভালো আসছে সেগুলো একটা ভালো আমরা গেইন দেখতে পাচ্ছি প্রাইসের ক্ষেত্রে, যেগুলো একটু খারাপ আসছে সেগুলো একটু লুজারের তালিকায় দেখতে পাচ্ছি। তো আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই আমরা। আপনাকে ধন্যবাদ। আমি এটাকে বলে রাখতে চাই যে ইতিমধ্যে বাজারে একটা গতি এসছে এবং রেগুলেটর থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং সেগুলো একেবারে দৃশ্যমান হচ্ছে, ফলে বিনিয়োগকারীর মধ্যে পরিপূর্ণ আস্থা না আসলেও কিছুটা আস্থা এসছে। আচ্ছা। এবং জুনাইটিং কোম্পানিগুলি যারা ডিভিডেন্ড পে করছে বা ডিক্লেয়ার করেছে আর কি, এর আগে বলেছিলাম যে কিছু কোম্পানি খুব ভালো আর্নিং দেখিও ভালো ডিভিডেন্ড দিচ্ছে না, যার ফলে প্রাইসে মুভমেন্ট হয়নি। আবার কিছু কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এবং রিসেন্টলি আসতেছে Q1 অর্থাৎ কোয়ার্টার ওয়ানের আর্নিং। এখানে কিছু মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে মার্কেটে। বেশ কিছু কোম্পানি, যদি আমি নাম ধরে বলতেই চাই, যে এই কোম্পানিগুলি আসলে কোয়ার্টার ওয়ানে যে লস শো করেছে, অতীতে যেখানে কখনো লস দেখা ছিল না, আচ্ছা, তার মধ্যে 3টি কোম্পানির কথা বলতে চাই। একটা হচ্ছে সিপার, $1.05 মতো লস দেখিয়েছে এই কোয়ার্টারে। তো এই কারণে কিন্তু এর প্রাইস মুভমেন্টটা থেমে গেছে এবং এই স্ক্রিপ্টটা নন মার্জিন হয়ে গেছে।
কিছুদিন আগে কিন্তু আমরা 300 টাকার উপর লেনদেন হতে দেখেছিলাম, সেটা আজকে আসলে এই অবস্থা। রাইট। এখন এই স্ক্রিপ্টটা কিন্তু গত যে কোয়ার্টারটা গেল, যেটাকে আমরা বলি বিজনেস পিক আওয়ার, হোটেল ব্যবসাগুলোর কিন্তু এই সময় একটা ভালো হয়। তা আমার মনে হয় যে এই কোয়ার্টারটা কেন লস শো করলো, কেন কিভাবে, এটা একটু মনে হয় তদন্ত করা উচিত। আচ্ছা, বিনিয়োগকারী আস্থা ফেরাতে গেলে আমি মনে করি এই সমস্ত কাজ করতে পারলে আলটিমেটলি বিনিয়োগকারী ক্যাপিটাল গেইন চায়, কিন্তু পাশাপাশি কোম্পানি থেকে কিছু পেতে চায়, যেটা একটা সুরক্ষা তৈরি করে আসলে। ঠিক আছে, আরো দুটি কোম্পানি খুবই দুঃখজনক হলেও সত্য যে নাম করা গ্রুপ একটা, তাদের দুটি কোম্পানি লিস্টেড, একটা মেঘনা সিমেন্ট এবং একটা হচ্ছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আচ্ছা, তারা লিস্টিং এর জন্মলগ্ন থেকে কখনো নো ডিভিডেন্ড দেয় নাই। রিসেন্টলি তারা নো ডিভিডেন্ড দিয়েছে। নট অনলি দ্যাট, গতকালকে সম্ভবত এদের দুধারই কিউয়ান ইপিএস এসছে, যেখানে বসুন্ধরা পেপার 1 টাকা 80 পয়সা লস শো করেছে এবং মেঘনা সিমেন্ট শো করেছে 3 টাকা 19 পয়সা। আমি জানি না আসলে এটা কিভাবে কি, যদি বিনিয়োগকারীকে সুরক্ষা দেওয়া যায়, যেহেতু বিসেকের 8 নাম্বার যে ফাংশন অফ বিসেক বলা আছে এবং সেখানে 3টি ক্লজ মূলত বলা আছে যে ইনভেস্টরের গ্রেটার ইন্টারেস্ট রক্ষা করা হবে এবং প্রপার সিকিউরিটি ডিসপেন্স করা হবে, এবং থার্ডলি বলা আছে স্টক মার্কেটের ডেভেলপমেন্ট করা হবে। সো স্টক মার্কেটে কোনো আজে বাজে কোম্পানি যাতে ঢুকতে না পারে সেই ব্যাপারে আমাদের মনে হয় সবারই সতর্ক হওয়া উচিত। স্টক মার্কেট একটা, আই থিঙ্ক যদি এটাকে আমি সংক্ষেপে বোঝাই, যেমন সুপার শপে কিন্তু মানুষ একটু ভালো জিনিস খোঁজে, ভালো জিনিস পায়। কাজে এই সমস্ত কোম্পানিগুলো লিস্টিং এর পর থেকে কিন্তু সে নোটিফিকেশন কখনো দেয় নাই। বার্নিং সিমেন্ট কোম্পানি কম বেশি সবাই ব্যবসা করেছে এই কোয়ার্টারে, কারো অনেক কমেছে আর্নিং, বাট এদের এত নেগেটিভ কেন হলো? আমার মনে হয় যে বিসিকের উচিত এই যে একটু কাজ করলে পারে হয়তো মানে ইচ্ছা মতো ডিক্লারেশন দেওয়া, ইচ্ছা মতো ইপিএস দেওয়া, একটা প্রবণতার কথা আমরা শুনে থাকি। অনেকে বলে থাকেন যে যখন দাম বাড়তে যাবে তখন ইপিএস ভালো হয়, কমার সময় ইপিএস কেমন যেন খারাপ হয়ে যায়। এই যে একটা প্র্যাকটিস আমরা দেখি, তো এই বিষয়ে আসলে কি করা উচিত নিয়ত সংস্থার? আপনি দেখে থাকবেন, দেখেন আমরা যে স্টক নিয়ে কথা বলতেছিলাম, পার্টিকুলারলি অনেক স্টকই আসে, অনেকের প্রাইস জাম্পিং হয়েছে বিভিন্ন টাকা, বলেছি যে পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল, তারা পালিয়ে গেছে, এই কারণে হয়েছে। বাট এই কোম্পানিগুলি একটা এস্টাবলিশড কোম্পানি এবং এদের ব্যবসাগুলি কিন্তু ইউনিক ব্যবসা একেবারে আমি মনে করি। সো প্রাইস কোথায় ছিল এবং এই সমস্ত নেগেটিভ ডিসক্লোজারের কারণে কিন্তু প্রাইস মুভমেন্টটা কমে গেছে এবং ফল করতে করতে কোথায় চলে এসছে, এবং এই স্ক্রিপ্ট গুলো কিন্তু সবই মার্জিনেবল ছিল, এখন এগুলো নন মার্জিন হয়ে গেছে। তাহলে যে সমস্ত পোর্টফোলিওতে এগুলো কেনা ছিল বা কেনা আছে সেগুলোর কিন্তু পার্সেস বা নেগেটিভ শো করবে, আবার কোথাও কোথাও তো ফোর সেলে পড়ে যেতে পারে। সো আমার মনে হয় যে বিনিয়োগকারীর সুরক্ষা দিতে গেলে লিস্টেড হওয়ার পরে কোম্পানিগুলোর জন্য আমি মনে করি একটা সেল তৈরি করা উচিত, যেখানে কোম্পানিগুলোর ব্যবসা এবং ওই সমস্ত ম্যানেজমেন্টের যে ব্যক্তিগত চলাফেরা বা লাইফস্টাইল নাকি, তারা কোথায় খরচ বেশি দেখাচ্ছে, কোথায় লস করতেছে, এই বিষয়গুলো যদি আমার মনে স্পষ্ট করা যায়। আর যেহেতু একটা সুবিধা আছে কি যে এই কোয়ার্টার 1 বা কোয়ার্টার 2 তে যেহেতু অডিটেড রিপোর্ট দেওয়া হয় না, তাতে এখানে এটা জাগলি করার চান্স থেকে যায়। তো আমার মনে হয় এই জায়গাটা কাজ করতে হলে বিনিয়োগকারী আস্থাটা ফেরত আসবে, যেহেতু বিনিয়োগকারী এখনো দোদুল্যমান অবস্থা আছে। আইসিবি যে ফান্ডটা পাওয়ার কথা এখন হয়তো পায় নাই, তবে মার্কেটটা ফান্ডামেন্টালি আগাবে, আমরা এটা আশা করতেছি, এবং এফিশিয়েন্টলি আগাবে। কিছুটা ভলিউম চেঞ্জ হচ্ছে, বাড়তেছে, এটা ভালো লাগছে, তবে কিছু প্রাইস মুভমেন্ট হতে হয়তো কিছু কারেকশনও হচ্ছে, বা যে সমস্ত স্টক গুলি আসলে ইন্ডেক্সে মানে ইন্ডেক্সকে প্রভাবিত করে, যেমন জিপির দাম 6 টাকা কমে গেছে, স্টকের দাম কমেছে 2-3 টাকা মতো বোধহয়, এইভাবে এটা ব্যাড ইম্প্যাক্ট পড়াতে। বাট ওভারঅল কিন্তু ওয়েদার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দর বৃদ্ধি কমার মধ্যে খুব একটা পার্থক্য কিন্তু ইদানিং আমরা দেখছি না। আগে যেটা দেখতাম সব দর পড়ে যেত, সব দর হচ্ছে বাড়তো, এরকমটা কিন্তু আমরা দেখছি না, যে কারেকশন ইন্ডিভিজুয়াল কারেকশন হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টকে। তো আপনি যেটা বলছিলেন যে আনঅডিটেড রিপোর্ট, তো সেক্ষেত্রে আসলে আনঅডিটেড রিপোর্ট নিয়ে আসলে এসিসির কাজ করা উচিত বিনিয়োগকারীদের স্বার্থেই, এবং তারা কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই কিন্তু জরিমানার ব্যবস্থা কিন্তু করছে, যে ডিভিডেন্ড ঠিক মতো ডিসবার্সমেন্ট না হলে কিন্তু জরিমানা করা হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি, তারল্য আনার জন্য তারা চেষ্টা করছে। তো আপনি আসলে কিভাবে দেখছেন? অনেকে বলছে যে অন্য অনেক রেট, এফডিআর রেট অথবা অন্য জায়গায় আসলে রিটার্নটা বেশি, তো সেক্ষেত্রে তারা পুঁজিবাজারে আসছে না, কিন্তু আলটিমেটলি এখন যেই প্রাইসে শেয়ারগুলো আমরা পাচ্ছি এটা লং টার্মের জন্য অনেক বেশি লুক্রেটিভ কিনা আসলে, এবং অনেক ব্যাংকের কিন্তু তারল্য আছে, তো সে বিষয়ে আপনি কি বলবেন?
ডেফিনেটলি এখন শেয়ারের প্রাইস যেখানে চলে এসছে, ডেফিনেটলি এখান থেকে অনেক বড়দের অনেক সুযোগ আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে ইনভেস্টর কিন্তু এখানে বিনিয়োগ করে বেসিক্যালি কিন্তু ডিভিডেন্ড নেওয়ার জন্য না, তার কিন্তু ক্যাপিটাল প্রাইম গোল থাকে গেইনের প্রতি কেন আকর্ষণটা বেশি। জি, কিন্তু এই ক্যাপিটাল গেইনটা করতে গেলে কিন্তু কোম্পানি যদি ভালো পারফর্ম করে দেন না এটা দামটা বাড়বে, আদার্স তো বাড়বে না। হুম হুম বাট কিছু কোম্পানি আছে কিন্তু তারা রেকর্ড ভালো ছিল, বাট সম্প্রতি এটা অদৃশ্য কারণে বা অজ্ঞাত কারণে তারা যে সমস্ত পারফরমেন্স শো করছে, তাহলে আমরা বিনিয়োগে যে পজিশন নিবে, Q1 আর্নিং দেখে সেটা পজিশন নিবে, ঠিক আছে, যেহেতু Q1টা ভালো এসেছে Q1টা, তাহলে নেক্সটটা ভালো আসবে। সে কিন্তু একটা আশান্বিত কিন্তু ইনভেস্ট করার কথা। যখনই নেগেটিভ কিছু আসছে তখন কিন্তু সেক্ষেত্রে মুখ ফিরে অন্যতে যাচ্ছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল বলতে আপনাকে, সাপোর্ট অ্যালায়েন্স স্পোর্ট খুব ভালো একটা আর্নিং দেখেছে, সে একটা সেলারলেস হয়ে গেছে। ডোরিন পাওয়ার দেখে ভালো আর্নিং দেখেছে। এটাই কিন্তু নিয়ম, কিন্তু বিনিয়োগকারীকে অ্যাট্রাকশন করার মতো কিন্তু এটা ওয়ে, কিন্তু কোম্পানি প্রফেশনালিজম দিয়ে সে ব্যবসা করবে, যেহেতু সে আইবির মাধ্যমে টাকা নিয়েছে বা রাইটের মধ্যে টাকা নিয়েছে, এবং এই টাকার একটা জবাবদিহিতা থাকা উচিত বলে মনে করি। যে ভালো ব্যবসা করবে, ভালো ব্যবসা ভালো ডিভিডেন্ড দিবে। বিনিয়োগকারী যদি মার্কেটে এমনি লাভ লস করে সে ঠিক আছে, বাট কোম্পানির পারফরমেন্স খারাপ হওয়ার কারণে সে যদি লস করে বা সে তার পুঁজিটাকে হারায়, তাহলে এটা কিন্তু কাম্য নয়। অবশ্যই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বিএসসিসি কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় টাস্ক ফোর্স গঠন করছে। তারা বিভিন্ন কোম্পানির সাথে বসছে, তাদেরকে আনা যায় কিনা মার্কেটে, তার হলো বৃদ্ধিতে তারা চেষ্টা করছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে তারা কাজ করেছে। তো বেশ খানিকটা পজিটিভ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আরও কি করা যেতে পারে, আরও কি প্রত্যাশা থাকতে পারে, কিভাবে আরো মানে বাজারকে ভালো করা যেতে পারে, কিভাবে দেখছেন? আমি আশা করি গত মানে কি বলা চলে যে 15 বছরে অনেক আজে বাজে কোম্পানি বিভিন্ন ভাবে লিস্টেড হয়েছে, যেটার কারণে মার্কেটটা কিন্তু তার ডেপথনেস হারিয়ে ফেলেছে। আপনি মার্কেটে বিনিয়োগযোগ্য স্টক কিন্তু হাতে কোনো 15 থেকে 20 টাকা পাবেন না, কোনোভাবে পাবেন না। কাজেই আমার একটাই চাওয়া এবং বিনিয়োগকারীর একটাই দাবি যে কোনোভাবে যেন এই স্টক মার্কেটে আর একটি আজে বাজে কোম্পানি লিস্টেড না হয়। একদম, এটা আমাদের প্রথম চাওয়া। তারপরে বিনিয়োগকারী বিনিয়োগ করবে, দেখে শুনে বুঝে করবে আর কি। আর একটা কথা আমি অ্যাড করতে চাই, দেখেন নভেম্বর মাসের মাঝামাঝি চলতেছে এখন, বেসিক্যালি ডিসেম্বর এন্ডিং কোম্পানির মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর এবং ফিনান্সিয়াল এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছে। ইতিমধ্যে গত সপ্তাহে গভর্নর একটা কথা বলেছে, যে সমস্ত ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি আছে তারা ডিভিডেন্ড দিতে পারবে না। তো এটা কিন্তু একটা নেগেটিভ মেসেজ এসছে। সো যদিও বিষয়টা এখনো শুরু করার সময় হয়নি, কারণ ব্যাংকগুলো ডিক্লেয়ার করে এপ্রিল মে জুন, সময় আছে। কাজেই ব্যাংকের স্টকগুলি কিন্তু এখন মুভমেন্টে যাওয়ার কথা ছিল বা সেগুলো মুভমেন্টে যাচ্ছে না। এর মধ্যে বেশ কিছু ব্যাংক আছে যেগুলো প্রুভেন, তার ট্র্যাক রেকর্ড খুবই ভালো, ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, সেগুলো কিন্তু বাড়তেছে না। কিন্তু মানে ওইগুলোর কারণে এরা একটু কিছুটা হলো কিন্তু একটা হোঁচট খেয়েছে। তবে যেহেতু ফাইন্যান্সিয়ালের এন্ডিং ডিসেম্বরে, সো আমি মনে করি যে জুন এন্ডিং এর Q1 দেখে বিনিয়োগকারী আকৃষ্ট হবে। অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত ফাইন্যান্সিয়াল গুলি 9 মাসে আর্নিং ভালো দেখিয়েছে বা ইয়ার এন্ডিং ডিসেম্বরে, সেগুলো ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, এই আশায় কিন্তু আলমগীর হোসেন, আমরা সেটা আসলে আমরা প্রত্যাশা করবো যে তার হলো যে ব্যাপারটা আমরা বলছিলেন, আপনিও বলছিলেন আইসিবি যে টাকাটা পাবে, সেই টাকা দিয়ে কিন্তু আসলে এখন এমন কম দামে শেয়ার পাওয়া যাচ্ছে। আগে যেটা 5,000 কোটি টাকা কেনা যেত, সেটা 3,000 কোটি টাকা অথবা তার কম টাকায় কিনতে পাওয়া যেতে পারে। তো একটা ভালো একটা সুযোগ আসলে। তো সেক্ষেত্রে আমরা আসলে একটা ভালো বাজারের প্রত্যাশা করছি, আস্থা আরও বৃদ্ধি পাবে, তার হলো বৃদ্ধি পাবে, সেই প্রত্যাশা করে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে কথা বলছিলাম পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা নিয়ে। দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।